নমস্কার। আজকে একটা ছোট্ট সাক্ষাৎকারে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এই সাক্ষাৎকারে উপস্থিত রয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমান এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে 1996 সাল থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘদিনের সাংসদ, আমাদের সকলের অভিভাবক সম নেতৃত্ব কমরেড শ্রমিক লাহিড়ী। আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কেন এই ছোট্ট সাক্ষাৎকার অনুষ্ঠানটা আপনাদের সামনে পেশ করার জন্য এসেছি। শ্রমিকদা, প্রথম আপনার কাছে প্রশ্ন রাখবো যে প্রতিকুরকে আমরা এখানে প্রার্থী হিসেবে রেখেছি, সেই ক্ষেত্রে প্রতিকুর সম্পর্কে আপনি যদি দু একটি কথা বলেন। ও একজন তরুণ শিক্ষিত যুবক এবং লড়াই করার ইতিহাস ওর একেবারে ছাত্র জীবন থেকে জড়িয়ে আছে। ওর উপরে 11 বার আক্রমণ হয়েছে, কিন্তু একবারের জন্য পিছু হটেনি। এইরকম লড়াকু ছেলেকেই ডায়মন্ড হারবারে দরকার বলে আমরা মনে করেছি। এবং বিশেষ করে যেহেতু শিক্ষিত যুবক এবং ওর বিরুদ্ধে কখনো কোনো ইডি, সিবিআই বা পাচার ইত্যাদির অভিযোগ উঠবে না, এই সৎ যুবক ফলে দিল্লিতে পুরো সময়টাই পার্লামেন্টে দিতে পারবে। এই জন্যই প্রতিকুর আমাদের প্রার্থী। ডায়মন্ড হারবারের মানুষ গত 10 বছর ধরে ভোট দিতে পারেন না। এইবার আমরা সব মানুষের কাছে আবেদন করছি, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার ভোটের অধিকার আপনি রক্ষা করুন। যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু নিজের ভোট নিজে দিন। এটাই এখন ডায়মন্ড হারবারের সবচাইতে বড় লড়াই, যে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন এইবার বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রতিকুর রহমান। প্রতিকুর, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি বেশ কিছুদিন হলো প্রচারে রয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন। আপনি যদি জয়যুক্ত হয়ে আসতে পারেন, আপনি মানুষের জন্য কি করবেন এবং আপনি প্রচারে ঠিক কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, মূলত আমি চেষ্টা করছি পায়ে হেঁটে গোটা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে যতদূর সম্ভব মানুষের কাছে যাওয়া, মানুষের বাড়ি বাড়ি পৌঁছুন, সেই প্রচারের কাজ আমরা করছি এবং মানুষের ভীষণ ভালো রেসপন্স। মানে কল্পনাও করতে পারছি না। আমি কৃতজ্ঞ আমাকে এই জায়গায় আনার জন্য। অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার প্রতিদিন নানা রকম অভিজ্ঞতা হচ্ছে। কোথাও গিয়ে মানুষ আসছে, টাকা দিয়ে যাচ্ছে, জুতো কিনে দিচ্ছে, জামা কিনে দিচ্ছে, মানে মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে লোকসভার দিকে আমাদের দাবি কী হবে, আমরা কি করতে চাই। দেখুন, ডায়মন্ড হারবারে সব কিছু বন্ধ। মানুষের কথা বলার অধিকার বন্ধ, ভোটদানের অধিকার বন্ধ, বন্ধ কলকারখানা, ইভেন মানুষের যে মৌলিক অধিকারগুলোর মধ্যে যেগুলো পড়ে, পানীয় জল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ পানীয় জল পাচ্ছেন না, মেটিয়াবুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত। আমি প্রচারে গেছি মেটিয়াবুজে, গতকালকে দেখাচ্ছে নোংরা ড্রেনের জল, সেখান থেকে পাইপে করে জল তুলছে, ফটকিয়ে দিয়ে ওই জল ফিল্টার করে খাচ্ছে। বলছে এখানে বিগত 10 বছর ধরে এরকম জলের অবস্থা। কাউন্সিলর তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, এমপি তৃণমূলের, একটা ন্যূনতম মানুষের প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে পারছে না। কিসের ব্যবস্থা করলো? গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় 150টার উপরে সরকারি স্কুল বন্ধ হয়ে আছে। স্কুলগুলো খোলার কোনো নাম নেই। উল্টো দিকে মদের দোকানে দেদার লাইসেন্স পাওয়া যাচ্ছে। তো ফলে ডায়মন্ড হারবারে যে বেকার যুবকের স্বপ্ন বন্ধ হয়ে আছে, বন্ধ রেখেছে তৃণমূল কংগ্রেস। এই বন্ধ ডায়মন্ড হারবারকে সচল রাখার লড়াই আমার, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষ তার অধিকারের কথা বলতে পারবে, মানুষ ভোট দিতে পারবে। সমিতি যেটা বারবার বলছিল যে যাকে ইচ্ছে তাকে ভোট দিক, কিন্তু মানুষ ভোট দিতে যেতে পারে। বন্ধ কলকারখানার চিমনিতে আবার যেন ধোঁয়া ওঠে, বেকারের শিক্ষিত যুবকরা চাকরির পরীক্ষা দিয়ে যেন কলকাতার ধর্মতলার রাস্তাতে অবস্থান তাদের করতে না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার চাকরি যেতে পায়, স্বাস্থ্য অবস্থার বেহাল দশা। এবং সর্বোপরি ডায়মন্ড হারবার একটা বিস্তীর্ণ অংশ শ্রমিকদের অভিজ্ঞতার মধ্যে আছে। সেই সময় শ্রমিক যারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব ছিল, অসংখ্য লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সেচ ব্যবস্থা তৈরি করেছিল। আজকের নয়নজলিগুলি ভরাট হয়ে তার উপরে প্রমোটিং হচ্ছে এবং সেই জমিকে প্লট আকারে কোথাও 5 লাখ 10 লাখ টাকা করে বিক্রি করা হচ্ছে। ফলে এইসব নিয়ে আমাদের কথা, মূল কথা হচ্ছে মানুষের রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা, বেকার যুবকদের স্বপ্নের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা। এই কথা নিয়ে আমি পার্লামেন্টে সোচ্চার হতে চাই। বেশ। শ্রমিকদা, আপনি দীর্ঘ 10 বছরের উপর ওখানে এমপি ছিলেন। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি এতদিন এমপি ছিলেন, আপনি সেখানকার মানুষের জন্য কতটা কি করতে পেরেছেন এবং ওখানকার মানুষ, তার মানে 10 বছরের সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ মানে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে রয়েছে। এবং আমরা নিজেরাও জেনেছি যে 2015
পর্যন্ত মোটামুটি পানীয় জলের একটা ব্যবস্থা ছিল, যে অভিযোগটা এখন প্রতিকূল তুলছে। তাহলে 10 বছরে আপনি কি কাজ করেছেন পরবর্তী সময় পানীয় জলটা বিশেষ করে এই জায়গায় গেল কেন, সেটা যদি একটু আপনি আমাদের বলেন। আমি প্রথমে পানীয় জল দিয়ে শুরু করি। পানীয় জল এখানে সত্যি একটা বড় সমস্যা ছিল। এই কারণে আপনাদের মনে থাকবে অনেকের যে 1996 সালে আমি নির্বাচিত হই। 97 সালে তৎকালীন মন্ত্রী গৌতম দেব এবং সেই সময় সাতগাছিয়ার এমএলএ জ্যোতি বোস, তাদের কথায় আমি দিল্লিতে এই ব্যাপারে দরবার করি এবং দাবি জানাই, এবং এশিয়ার বৃহত্তম জল প্রকল্প তৈরি হয় ডোঙারিয়ায়, যা উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং সাতগাছিয়ার বিধায়ক জ্যোতি বোস, যা আমাদের জেলার 14টা ব্লকে জল সরবরাহ করছে। এটা হচ্ছে ফেজ 1। এরপর ফেজ 2 করবার কথা ছিল যে 2012-13 পর। এই ফেজ 2-র কাজ অনেক দেরিতে শুরু হয়েছে এবং এখনও তার ফেজ 2 জল মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আর একটা অংশ ছিল মেটিয়াবুরুজ, সেইখানে, এবং মহেশতলা, পূজালি, বজবজ, সেখানে আমরা কেএমডি এর কাছে বলেছিলাম যে গোটা কলকাতা শহরের বড় অংশেরই জল সরবরাহ হয় কেএমডি এর গার্ডেন রিচ জল প্রকল্প থেকে। এখানে দ্বিতীয় প্রকল্পটা করে মহেশতলা, পূজালি, বজবজের মানুষের জল দেওয়া হয় এবং সেই অনুযায়ী দ্বিতীয় প্রকল্প চালু হয় এবং যে পূজালিতে, মহেশতলায় জল পাঠাবার জন্য মহেশতলায় জলাধার তৈরি হয়। 3 নম্বর প্রকল্পটা আমরা করবার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার, কিন্তু সেখানে নদীতে স্যালিনিটি অর্থাৎ লবণাক্ত এত বেশি হওয়ার জন্য সেখানকার জল তুলে পানীয় জল হিসেবে রূপান্তরিত করা এটা কঠিন কাজ ছিল তৎকালীন সময়ের টেকনোলজিতে বা প্রযুক্তিতে। ওই জন্য ওখানে গভীর নলকূপের ব্যবস্থা করে ডায়মন্ড হারবারে মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এটা দুঃখের কথা, এখনও ডোঙারিয়ার দ্বিতীয় প্রকল্প হলো না। আমি তো 2009 সাল পর্যন্ত ছিলাম। 2014 সাল থেকে এখানে তৃণমূলের বর্তমান এমপি আছেন। কি করলেন? গার্ডেন রিচের তৃতীয় প্রকল্প এখনো পর্যন্ত হলো না। কেন হলো না? মহেশতলার জলাধারের পর আর দ্বিতীয় কোনো জলাধার কেন তৈরি হলো না? এখনও কেন মানুষকে প্রতিকূল যা বললো সেই জল খেতে হয়? দ্বিতীয়ত, এখানে যোগাযোগ ব্যবস্থা একটা বড় প্রশ্ন ছিল। ডায়মন্ড হারবার থেকে বহু মানুষ কলকাতার দিকে আসেন, যোগাযোগ রক্ষা করতে হয় তাদের রেলের মাধ্যমে। তখন ছিল ডায়মন্ড হারবার সিঙ্গেল লাইন, ফলে সেটাকে ডবল লাইনে কনভার্ট করা। একইভাবে বজবজ যে রেল লাইন, সেই রেল লাইনকেও ডাবল লাইনে কনভার্ট করা, এই দুটোই সেই সময় দিল্লিতে লড়াই করে ছিনিয়ে আনা সম্ভব হয়েছিল। 3 নম্বর আর একটা যোগাযোগের বিষয় কী ছিল? ডায়মন্ড হারবার রোড। তখন এটা ছিল স্টেট হাইওয়ে, কিন্তু স্টেট হাইওয়ে দিয়ে ডায়মন্ড হারবার রোডের রক্ষণাবেক্ষণ কখনো সম্ভব নয়। তাই সেই সময় লড়াই করে 2004 সালে এটাকে জাতীয় সড়কের মর্যাদা দিয়ে নিয়ে আসা হয়, একেবারে যা নামখানার শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। কিন্তু এই 2009-এর পর থেকে তো তৃণমূলের সাংসদ, 2014 সাল থেকে তো বর্তমান সাংসদ 1 ইঞ্চি চওড়া করতে পেরেছেন বজবজ ট্রাঙ্ক রোড, যা অত্যন্ত সরু ছিল। সেই ট্রাঙ্ক রোডকে আমরা প্রায় দ্বিগুণ করি। ওখানে একটা ফ্লাইওভার তৈরির পরিকল্পনা আমরাই 2009 সালে করেছিলাম। তারপর তো সরকার চলে যায়, পরিকল্পনাটা গোটাটাই আমাদের ছিল। কিন্তু যেভাবে এই ফ্লাইওভার হওয়ার কথা ছিল সেভাবে তো হলো না। ফলে যোগাযোগের দিক থেকেও যদি বলেন, বর্তমান সাংসদ 1 ইঞ্চি রাস্তা তৈরি করেননি। 3 নম্বর যে কথাটা, তা হচ্ছে এখানকার মানুষের কর্মসংস্থান। তখন ফলতা ফ্রি ট্রেড জোনে, আমার এখনও মনে আছে 2010 সালে আমি ওখানে ট্রেড ইউনিয়ন করতাম। আমরা পিএফ ইএসআই রিটার্ন জমা দিয়েছিলাম 14,000 শ্রমিক, সেটা এখন নেমে এসছে বোধ হয় 2,500। 2,000-এর কাছে, 2,500। 4 শিফটে কাজ হতো, এখন 1 শিফটে কোনো রকমের কাজ, মানে 3 শিফটে তখন কাজ হতো সেই সময়। এখন 1 শিফটে কোনো ক্রমে কাজ হচ্ছে। বজবজের যতগুলো জুট মিল ছিল, সেই জুট মিলের মধ্যে অন্যতম ছিল নিউ সেন্ট্রাল জুট মিল। কি করলেন বর্তমান সাংসদ? আমরা তো ওটা চালিয়ে রেখেছিলাম। আমি নিউ সেন্ট্রাল জুট মিলের আশেপাশে যখন প্রচারে গেছি, ওখানকার লোকজন দেখছি বস্তিতে রাত্রেবেলা ওই যে বেলুনের কাঠি বা আইসক্রিমের যে কাঠি হয়, রাত্রেবেলা বাড়ির বয়স্ক মহিলারা ওই কাঠি করছে। তোমাদের সময় কী অবস্থা? অথচ এইটা নিউ সেন্ট্রাল জুট মিল ছিল তখন বজবজের প্রাণকেন্দ্র।
নিউ সেন্ট্রাল জুট মিলকে কেন্দ্র করেই বজবজের অর্থনীতি। যে কটা জুট মিল, কোনো জুট মিল খোলা থাকে না, সেখানে কর্মীদের যে প্রাপ্য মজুরি দেওয়া হয় না, পিএফের টাকা দেওয়া হয় না। সাংসদ তো মালিকদের সঙ্গে করেন, কোনোদিন শ্রমিকদের কাছে এসছেন? হেলিকপ্টার ছাড়া তো তিনি ডায়মন্ড হারবারে আসেন না, বুঝবেন কী করে? বিষ্ণুপুরে একটা কারখানা খোলা আছে সেঞ্চুরি প্লাইউড ছাড়া, আর ওই মাথায় ছোট টিম করে জ্বলছে গ্রিন আর অস্টিন। এত বড় কারখানা বিক্রি হয়ে গেল শুধু প্রমোটারি করবার জন্য ঘন্টারম্যান পাইপার্স। মহেশতলাতে দুদিক জুড়ে ছিল শিল্প, 5টার সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না, হাজার হাজার সাইকেল যাচ্ছে ডায়মন্ড হারবার ধরে, ফলতার ওই রাস্তা ধরে, এদিকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে। আর আজকে বিদ্যনগরী শুধু তৃণমূল নেতাদের গোডাউন, প্রমোটিং, এবং তাদের তো সাংসদের নামও শোনা যায় এইসব কাজে যুক্ত। শুধু তিনি কিন্তু কেন্দ্রের সব জায়গায় আছেন, এটা তুমি অস্বীকার করতে পারবে না। তিনি গাছের ডালে আছেন, তিনি পুকুরের মাঝে আছেন, তিনি কার্নিশে ঝুলছেন, তিনি সোজা হয়ে ঝুলছেন, উল্টো হয়ে ঝুলছেন, কিন্তু সবটাই ফ্লেক্সের মাধ্যমে। মানুষ তার সঙ্গে যোগাযোগ করবে কী করে? তিনি তো হেলিকপ্টারে যাবেন, আর তাকে তো 24টা কমান্ডো ঘিরে থাকে। তিনি যখন যান তার কাছে তৃণমূলের ব্লকের সভাপতি যেতে পারে না, তাকে জামা প্যান্ট খুলে পারলে ভেতরে ঢুকতে হয়। সেই জন্যই তো আমরা বলছি যে প্রতিকুরকে পাঠান, ও আপনার ঘরের ছেলে, ও বাসুলডাঙ্গার ছেলে, ডায়মন্ড হারবারের ছেলে, কোনো হেলিকপ্টার না, ও সাধারণভাবে অটোতে চেপে, ট্রেনে চেপে ঘুরে বেড়ায়, যখন খুশি ধরতে পারবেন। যখন তুমি সাংসদ ছিলে সেই সময় কি এখনকার মতো যেমন দেখেছি ওই সেটা অভিষেক ব্যানার্জির জলের কোম্পানি হতে পারে যে জন্য উনি বিখ্যাত, ওই লিপস অ্যান্ড বাউন্স, বা অসংখ্য দেদার জল কোম্পানিগুলি, মানে দেদারে জল বিক্রি হচ্ছে, 30 টাকা 40 টাকা জারে জল বিক্রি হচ্ছে সেই সময়। তার মানে তুমি যা বলছো এখন মানুষ যে পানীয় জল পাচ্ছে সেটা ওই সময় প্রকল্পের জল পাচ্ছে। এখনো ওই সময় প্রকল্প, নতুন কোনো প্রকল্প এরা যুক্ত করতে পারলো না, নতুন করে এলাকাকে এরা যুক্ত করতে পারলো না। আজকের আধুনিক প্রযুক্তিতে স্যালাইন ওয়াটারকে সুইট ওয়াটার, অর্থাৎ লবণযুক্ত জলকে মিষ্টি জল, পানীয় জল হিসেবে কনভার্ট করা যায়, তখন সেই টেকনোলজিটা অনেক পিছিয়ে ছিল। ডায়মন্ড হারবারে কিছু করলেন উনি, নিজের থাকার জন্য এসি একটা 3তলা বাড়ি বানিয়েছেন প্রাসাদের মতো, সরকারের পয়সা। সেখানে গিয়ে উনি বিশ্রাম করেন হেলিকপ্টারে গিয়ে, অথবা 25টা কমান্ডো ঘেরা গাড়ি নিয়ে গিয়ে। কোথাও যান, বলতে পারবেন কটা পঞ্চায়েত আছে? বলতে পারবেন কটা পৌরসভার ওয়ার্ড আছে? উনি আগের দিন পাল্টা চ্যালেঞ্জ করেছে যে আমরা নাকি বলতে পারবো না, সে যাই হোক। আরে সুমিত, একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। বারবার সাংসদ, বর্তমান যিনি সাংসদ আছেন, তিনি বারবার বলেছেন যে ডায়মন্ড হারবার নাকি 5,000 কোটি টাকার কাজ করেছে। তুমিও তো এমপি ছিলে, দীর্ঘদিনের এমপি ছিলে, তোমার কি মনে হয়? প্রথম কথা আমি বলি, একজন এমপি আমাদের সময় 1 কোটি টাকা পেত। আমি যখন প্রথম এমপি হয়েছিলাম তখন 25 লাখ টাকা বছরে পাওয়া যেত, বছরে। এখন সেটা বছরে 5 কোটি। তাহলে উনি গত 5 বছরে 25 কোটি পেয়েছেন। 5,000 কোটি টাকা পেলেন করতে, নিশ্চয়ই কয়লা পাচারের টাকা দিয়ে উন্নয়ন করেননি, বা সোনা পাচারের টাকা দিয়ে উন্নয়ন করেননি। এখন উনি যদি বলেন যে সরকার ওখানে কোথাও রাস্তার জন্য যা খরচ করেছে সেটাও ওনার সাফল্য, উনি তো দাবি করছেন উনি এমপি হওয়ার আগে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেটাও নাকি উনি করেছেন। 2012 উনি 14তে ডায়মন্ড হারবারে প্রথম পা রেখেছেন, আর 12 সালে মহিলা বিশ্ববিদ্যালয় উনি করেছেন। এদিকে 155 স্কুল বন্ধ হয়ে রয়েছে শুধু ডায়মন্ড হারবার, সেটা নিয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। একদম সঠিক কথা। এবং দেখবেন আপনি কি হারে বেসরকারি জলের কোম্পানি হয়েছে, বেসরকারি স্কুল তৈরি হয়েছে, যেখানে 25,000 থেকে 1 লক্ষ টাকা দিতে হয়। পৌরসভার টাকায় বেসরকারি হাসপাতাল তৈরি হয়েছে, মানুষের ট্যাক্সের টাকায়। মহেশতলাতে ডায়মন্ড হারবার হাসপাতাল যা আমরা তৈরি করেছিলাম সেই সময়, সেই হাসপাতালে কজন ডাক্তার, কজন সিস্টার, কজন নার্স। আমি তো ডায়মন্ড হারবারে ছিল, হার্টের যদি কোনো সমস্যা হয় বা কারো যদি হাড় ভেঙে যায়, প্লেন হাড় ভেঙে যায়, যদি অপারেশন করতে হয় 15 দিন সময় নিতে হয়। কলকাতায় কবে ডাক্তারবাবু আসবেন, তবে অপারেশন হবে। এই তো অবস্থা ডায়মন্ড হারবার। অথচ মেডিকেল কলেজ নাম দিয়েছে। উনি কি করেছেন গত 10 বছরে? নিজের ছবি ঝোলানো, আর ওইদিকে কয়লা বালির খোঁজ আর সোনার খোঁজ ছাড়া কি করেছেন? 15 দিন, প্রতি 100 দিনে উনি 15 দিন 15% উপস্থিতি। আমরা কোনদিন ভাবতে পেরেছি যে পার্লামেন্টের সেশন চলছে আর আমি সেশনে থাকবো না? গড় কতদিন উপস্থিত থাকে একজন সাংসদ? মানে আপনাদের সময় কীরকম ছিল? এখন গত লাস্ট যে সংসদ সেটা ছিল 79%, সাধারণত 80% থাকে। আমার নিজের উপস্থিতিতে ছিল প্রায় 98%। তার কারণ আমাকে শিখতে হতো, আমি খুব কম বয়সে ওখানে গেছি।
শুনতে হতো অন্যের বক্তৃতা, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে ডিবেট করতে হয়, কীভাবে প্রাইভেট মেম্বার্স বিল তুলতে হয়। উনি জানেন, তুমি জেনে অবাক হয়ে যাবে যে মাত্র 2 বার উনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন গত 5 বছরে। উনি প্রাইভেট মেম্বার্স বিল একটা মুভ করেননি। তো উনি পার্লামেন্টে যান না, দিল্লিতে কোথায় যান, কোথায়? এটা তো ডায়মন্ড হারবারের মানুষ জানতে চায়। বাকি দিনগুলো উনি থাকেনটা কোথায়? সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই। ডায়মন্ড হারবারে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি যখন যাই দেখি আমাদের ওই চত্বর থেকে প্রচুর লোকজন এসে হাওড়া থেকে সাউথ ইন্ডিয়াতে কাজে যায়। অথচ ঠিক উল্টো ছিল। বজবজে নদীর ওপার থেকে কাজ করতে আসতো, আচ্ছা, মহেশতলাতে নদী পেরিয়ে লোক কাজ করতে আসতো, ফলতাই এসিজেডে এমনকি হলদিয়ার মতো জায়গা থেকে লোকে কাজ করতে আসতো, এমনকি এখানে কেরালার থেকে এসে কাজ করতো। ওখানে ওই ফিশিংয়ের একটা কোম্পানি ছিল, সব তো পালিয়েছে। এত তোলাবাজি গেলে কেউ থাকবে? আচ্ছা, এই দিনের পর দিন বলছে আমি শ্রদ্ধার্ঘ দিয়েছি, এই করেছি সেই করেছি, ৭৬,০০০। আমাদের প্রশ্ন এটা জানতে ইচ্ছে করে যে এতদিন দেননি কেন, হঠাৎ তো ইলেকশন দিলেন কেন? তার চাইতে বড় প্রশ্ন, উনি টাকাটা পেলেন করতে, সোর্স অফ ইনকাম কি? এলাকায় তোলাবাজি করে কিছু টাকা তুলে ভোটের আগে কয়েকজনকে টাকা পাইয়ে দিয়ে এই টাকা তো সরকারের দেওয়ার কথা। আমরা বামফ্রন্ট প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে বার্ধক্য ভাতা চালু করেছিলাম, ভারতের কোনো রাজ্য ছিল না। আমরা প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে বিধবা ভাতা চালু করেছিলাম, যা তখন গোটা ভারতবর্ষে ছিল না। গোটা ভারতবর্ষের মধ্যে বামফ্রন্ট প্রথম 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করেছে, যা গোটা ভারতবর্ষের কোথাও কেউ কোনোদিন ভাবেনি। তখন ব্লকে ব্লকে হাই স্কুল করতে হবে, এই ছিল আমাদের লক্ষ্য। মতো কলেজ করেছিল, উনি একটা নতুন কলেজ করেছেন, নাম বলুন। আমি তো বলতে পারি আমার সময়তে আমি ফলতার কলেজ তৈরি করেছি, ওখানকার বিধায়ক, সাধারণ মানুষ তাদের সাহায্য নিয়ে। মেটিয়াবুরুজে করেছি, মহেশতলায় কলেজ করেছি, পাঁচুর কলেজ, ওদিকে মেটিয়াবুরুজ কলেজ, স্কুল তৈরি করেছি সেই সময় কিছু না হলেও অন্তত 50টা। উনি কি করেছেন? ওনার এমপি কোটার টাকা দিয়ে কি করেছেন আগে উনি হিসেব দিন। ডায়মন্ড হারবারের মানুষকে গেল কোথায় টাকা দিয়ে? ওনার ফ্লেক্স ঝোলানোর জন্য টাকা খরচা করেছেন। সুমিতদা, সেই সময় কি এত ধর্মের ভিত্তিতে হিংসা, এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে আমি দেখেছি, গত বছরও হয়েছে, তার আগের বছর হয়েছে, ফলতাতে হয়েছে, আমতলাতে হয়েছে, এই যে হিন্দু মুসলমানের বিভেদ করার চেষ্টা যেটা হচ্ছে, এটা তো তোমরা দীর্ঘদিন ছিল এই ট্র্যাক রেকর্ড এইটাই ছিল। এখন গোটা ভারতবর্ষে বিজেপি চাইছে যে মানুষের চাকরি নেই, বেকারত্ব যেন আলোচনায় না। তোমার নাম তো শ্রমিক লেন, তোমাকে কোনোদিন মুসলিম এলাকায় গিয়ে কোনো অসুবিধা ফেস করতে হয়েছে? আমি তো সবচাইতে বেশি ভোটে যেখানে জিততাম সেখানকার 90% মানুষ হচ্ছে মুসলমান সম্প্রদায়, ইসলাম ধর্মে বিশ্বাস করে। সবচেয়ে বেশি ভোটে যেখানে জিততাম। কোনোদিন পশ্চিমবাংলায় জাত ধর্মের ভিত্তিতে ভোট হয়নি। বিজেপি তৃণমূল চায় যে যেন জিনিসপত্রের দাম 13 টাকার চাল কেন 65 টাকা হলো আলোচনায় না আসে পশ্চিমবাংলায়, কেন গ্যাসের দাম 414 থেকে 829 হলেও আলোচনায় না আসে, কেন দেশ জুড়ে এত বেকারত্ব তা আলোচনায় না আসে, কেন গোটা পশ্চিমবাংলায় কলকারখানা বন্ধ আলোচনায় না আসে, কেন মোদি আমলে মানুষের ব্যাংকে রাখা 11 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেল এবং সেই টাকা উনি ফেরত আনলেন না, চুরি হতে দিলেন, তা যেন আলোচনায় না আসে। সেই জন্যেই জাত ধর্মের নামে, কিন্তু যখন লুট করবে সব গরিবদের কাছে খেটে খাওয়া মানুষ এক। জিনিসের যখন দাম বাড়ে তখন হিন্দুর আলাদা দাম, মুসলমানের আলাদা দাম না, তখন কিন্তু ওদের কাছে সব মানুষ এক। শুধুমাত্র নির্বাচন আসলে ওরা জাত ধর্মের নামে ভাগ করে। লুটের সময় সব মানুষ এক, সবাইকে লুট করো, শুধু ভোটের সময় মানুষকে ভাগ করো। আর একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে দর্জি শিল্পের সঙ্গে যারা যুক্ত। এবার আমরা দেখতে পেয়েছি যে নোটবন্দির সময় তারা বিরোধী দলনেতা বিজেপির যিনি রয়েছেন তিনি প্রচুর বড় বড় কথা বলেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি কি অবস্থা রয়েছে। তাহলে বিজেপি এবং তৃণমূলের কি এখানে একটা যৌথ আঘাত রয়েছে বলে মনে করছেন? ও তো গ্রামে গ্রামে ঘুরছে এবং সব পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে, ওর অভিজ্ঞতাও বলতে পারবে। আমি শুধু একটা কথাই মনে করিয়েছি, এত লম্বা চওড়া বক্তৃতা করলো বিজেপি এবং তৃণমূল, এদের বোঝাপড়াটা কোথায় বলুন? 42টা আসনের মধ্যে 42তম ঘোষণা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, এবং এমন একজনকে প্রার্থী করেছে যাকে পাশের বাড়ির লোক চেনে না। ভাইপোকে ওয়াকওভার দেবে আর মানুষ বোঝাপড়াটা বুঝছে না, খুব পরিষ্কার বুঝছে। এখানে তো 19-23 ভাগ করেছে, কিন্তু 23টা আসন নিয়ে বিজেপির দিল্লিতে সরকার করার কোনো সুযোগ নেই। এখন 30টা দাবি করছে। এবং এটা বুঝে রাখুন,
এই তৃণমূলের সরকার থাকতো না যদি না বিজেপি তাকে রক্ষা করতো। সারদা মামলা কোথায় গেল? নারদা মামলা কোথায় গেল? চাকরি চুরির ক্ষেত্রে কয়লা পাচার, বালি পাচার থেকে ভাইপোর নাম কেন এফআইআর থেকে বাদ করলো? বোঝাপড়া তৃণমূল আর বিজেপির মধ্যে বুঝতে কোনো অসুবিধা? আর এইখানকার কেন্দ্রের ব্যাপারে মানুষ ওকে কি বলছে প্রতিপুর সবচেয়ে ভালো বলতে পারবে। তলায় তো প্রচুর বিজেপি কর্মী, এটা তো ফ্যাক্ট যে বিজেপি কর্মীরা যারা তলায় ছিল পঞ্চায়েতে, যারা তো মার খেয়েছে, কেস খেয়েছে, তারা খোলা চোখে দেখতে পাচ্ছে এবং তারা এসে বলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে স্যারেন্ডার করেছে। তো ফলে ডায়মন্ড হারবারে কিন্তু আমরা কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল থেকে লড়ছি না। গণতন্ত্রের প্রশ্নে যে লড়তে পারবে আমরা তার সঙ্গে আছি। আমাদের মনে হচ্ছে তুমি লড়তে পারবে, তোমার সঙ্গে আমরা আছি, কারণ আমাদের লিডারশিপে আমাদের কেউ খোঁজ খবর রাখেনি। বরঞ্চ কোথাও গিয়ে যখন কেসকে যখন আক্রান্ত হয়েছি, অন্তত তোমাদের এসে খোঁজ নিয়ে কিরে তোকে মেরেছে, অসুবিধা হলে বলিস, এটুকু বলেছে। বিজেপি তলায় ছিল না, ছেড়ে দিয়েছে, পুরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ছেড়ে দিয়েছে। ফলে তলার সেই অংশের কর্মীরা কিন্তু প্রতিদিন আমাদের অন্তত আমার সঙ্গে প্রতিদিন ফোন করে, যোগাযোগ করে, আমাদের লিডারশিপ যারা আছে তাদের সঙ্গে ফোনে কথা বলছে, যোগাযোগ করছে। যে লড়াইটা গণতন্ত্র ফেরানোর লড়াই, ডায়মন্ড হারবার এই লড়াইটি শ্রমিকরা কিন্তু ছিল, এই লড়াই কোনোদিন ছিল মানুষ ভোট দিতে পারছে না, কথা বলতে পারছে না। কেন্দ্রে একটা মজার কথা আমি বলি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনোদিন একটা ফলস ভোটের অভিযোগ ওঠেনি। তাই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রথম থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটের দিন কার্যত উৎসব ছিল। কোন ক্যাম্পের টিফিন কে খায় তার কোনো ঠিক ছিল না। একই গ্রামের ছেলে তো, একই পাড়ার ছেলে তো। আমার হচ্ছে আমি নেমে আমাদের ক্যাম্পে গেছি, বিরোধী পক্ষ বলে আমাদের ক্যাম্পটা একবার ঘুরে যাবেন না, আমাদের প্রার্থী এসে তা আপনাদের ক্যাম্পে সবার সঙ্গে নমস্কার করে গেলেন, আমাকে বসিয়ে চা খাইয়েছে। আমার গাড়ি খারাপ হয়েছে মাঝরাতে, সেই সময় মিস্ত্রি ডেকে এনেছে, যে তারপর সে বললো যে তখন তৃণমূলের জন্ম হয়নি, বললো যে আমি এখানকার কংগ্রেসের নেতা। আর যে মিস্ত্রি সে এসে বললো আমি তো আজকেই সন্ধ্যেবেলা আপনার বিরুদ্ধে মিছিল করে আসি। সারা রাজ্য জুড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে তৃণমূল বিজেপি একসাথে। সারা রাজ্যে যেমন লড়াই চলছে বাম কংগ্রেস যৌথভাবে, ঠিক তেমনভাবেই আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করছি কংগ্রেসের সমর্থনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমানকে সামনে রেখে। প্রতিকুর এমন একটা ছেলে যার কাছে পৌঁছতে গেলে এই ডায়মন্ড হারবারের মানুষকে অন্তত বিওনেটের কুচো খেতে হবে না। সাধারণভাবে স্বাভাবিকভাবে পাশের বাড়ির ছেলের মতো নিজের মতো করে তার নিজেদের অভাব অভিযোগের কথা বলতে পারবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা আবেদন করছি, যারা আমাদের এই সাক্ষাৎকার শুনছেন তাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আগামী 1 জুন সকালবেলা তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিন। নিজের ভোট নিজে দিন, নিজের অধিকার নিজে বুঝে নিন এবং প্রতিকুর রহমানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার। ধন্যবাদ।